ওদের ওদের বাপের জমিদারি নাকি? এক তো চাকরি গেছে এদের জন্য, এদের চৌর্যবৃত্তির কারণে। হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত, এদের পা ধরে ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে অনেক গরু ছাগল গেছিল, মানে সোকল্ড আর কি তৃণমূলের যেগুলো গরু ছাগল আছে, ওই বিভিন্ন অধ্যাপক সংগঠন টংগঠনের আছে, তারাও গলায় আমরা যোগ্য লিখে চলে গেছে। সুবোধ সরকার বক্তৃতা করছে, বলবে হয়তো আমারও চাকরি চলে গেছে, যা অবস্থা। সুবোধ সরকার বলছে প্রস্তাবটা যে পুলিশ কি রসগোল্লা খাওয়াবে, কসমানি আমার কাছে যা খবর আন্দোলন হতেই পারে না, গরুর মাংস খাবে ওর মতন রাস্তায় দাঁড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর থেকে আশীর্বাদের হাতটা তুলে খেতে পাবে না, না খেতে পেয়ে মরবে। ওই জন্য মমতা ব্যানার্জি চামচাবাজি করে। জুতো লাঠি খাওয়ার জন্য প্রস্তুত হন। বাংলার মানুষ জুতো, মুড়ো, ঝাঁটা, লাঠি নিয়ে প্রস্তুত হচ্ছে আপনাকে বাংলা থেকে উৎখাত করার জন্য। যা করা 26-এর আগে করে নিন। সরকার প্রতিষ্ঠা হলে 2026-এর পর যোগী রাজত্বে যা হয়েছে এখানেও তাই হবে। বেশি বাড়াবাড়ি করলে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া হবে। দেখুন, এক তো চাকরি চুরি করেছে, এতগুলো ছেলে মেয়ে তাদের জন্য আজকে পথে বসে আছে, তারা তাদের ন্যায্য দাবি দাবা নিয়ে আন্দোলন করছে, তাদের উপরে নির্বিচারে লাথি সবটাই চলেছে। এই পরিপ্রেক্ষিতে এগিয়ে বাংলা, অত্যাচারে এগিয়ে বাংলা। আর এই চাকর বাকর কতগুলো কালকে পুলিশের ওই মনোজ ভার্মা তারপরে ওই জাভেদ শামীম প্রেস কনফারেন্স করছে চিফ সেক্রেটারির সাথে বসে, সেখানে বলছে নাকি স্লাইট ইউজ অফ ফোর্স হয়েছে। এখন যদি এটা স্লাইট ইউজ অফ ফোর্স হয়, তাহলে মানে এর থেকে বেশি ফোর্স ইউজ হওয়া সেটা কোনটাকে বলবে? আর এই মিটিং এর যেটা তুমি কথা বললে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তার কোনো মাথা মুন্ডু আমি কিছু পেলাম না। সুবোধ সরকার যে চাকরি হারা এটা আমার জানা ছিল না, ওখানেই দেখতে পেলাম সুবোধ সরকার চাকরি হারা, আবুল বাসার এরা চাকরি হারা। বড় বড় কথা এত বললো সেদিনকে, লাঠি চালানোর প্রতিবাদ আবার কেউ করলো না। এরা এতটাই নিম্নমানের, একদম পরজীবী শ্রেণীর হয়ে গেছে, এদের এই কথাগুলো বলার মতন ক্ষমতা এখন থাকছে না। আমি টু বি স্পেসিফিক বলবো, শিক্ষামন্ত্রী একদম বলছে যে রাজ্য সরকারের তরফে তো কোনো রকম কোনো নোটিশ দেওয়া হয়নি, টার্মিনেশন লেটার দেওয়া হয়নি, তা সত্ত্বেও কেন শিক্ষকরা ডিওয়াই অফিস অভিযান করলেন? ওদের বাপের জমিদারি নাকি? এক তো চাকরি গেছে এদের জন্য, এদের চৌর্যবৃত্তির কারণে। হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত, এদের পা ধরে ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। তা না করে আবার বলছে পারমিশন। ওরা মমতা বন্দ্যোপাধ্যায় কাছে দয়া দাক্ষিণ্য চাইতে গেছে, নিজেদের হকের কথা বলতে গেছে, আন্দোলন করতে গেছে ওখানে। ওদের সাথে অন্যায় হয়েছে, সরকার এই এত বড় একটা অন্যায় করার পর তাদের উপরে কোন যুক্তিতে লাঠি চালাচ্ছে? সমস্ত মানবিকতা, সমস্ত কিছু ঊর্ধ্বে চলে গেছে এই সরকার। এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না মানবিক মুখ, এই সরকারের মানবিক মুখ নেই, দানবিক মুখ হয়ে গেছে, দানবিকতার প্রতীক হয়ে গেছে এই সরকার। এবং গতকালকে আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন একটি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় শিক্ষামন্ত্রীর সাথে বসবেন এর সমাধান সূত্রের জন্য। এই ঘটনা দেখার পর তিনিও স্তম্ভিত, আমি ছিলাম সাথে। স্তম্ভিত হয়ে যাওয়ার পর উনি বললেন না, এই অত্যাচারের পর কোনো বসার কোনো প্রশ্নই ওঠে না। তো এই তো চলছে। আমি কোথাও একটা প্রশ্ন করবো, সুবোধ সরকারের প্রসঙ্গ আপনি নিয়ে এলেন এবং আপনি বললেন আপনার কাছে আপনি অবগত ছিলেন যে সুবোধ সরকারও চাকরি হারা, কারণ তিনি সেই দিনকে ওখানে অনেক গরু ছাগল গেছিল, মানে সোকল্ড আর কি তৃণমূলের যেগুলো গরু ছাগল আছে, ওই বিভিন্ন অধ্যাপক সংগঠন টংগঠনের আছে, তারাও গলায় আমরা যোগ্য লিখে চলে গেছে। সুবোধ সরকার বক্তৃতা করছে, বলবে হয়তো আমারও চাকরি চলে গেছে, যা অবস্থা। প্র্যাকটিক্যালি কোন জায়গায় নেমেছে বিষয়গুলো, লজ্জা লাগে দেখে। আমরা একটা জিনিস দেখলাম প্রস্তাবটা, যে একটা পাস বিলি হলো যে আমরা যোগ্য, কার্যত শোনা যাচ্ছে সেই পাস না, এটার মানে বলে না বেঙ্গল মিন্স বিজনেস, এটা বেঙ্গল মিন্স বিজনেসেরই একটা অংশ। পাস নিয়েও ব্যবসা করাটাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গল মিন্স বিজনেসের একটা অংশ। আমি বলছি ওখানে এই যে যোগ্য, এই যে কথাগুলো যাদের বলা হচ্ছে, কোথাও অর্ধেক লোক তো বাইরে থেকে সব ঢোকান। যারা আসল কথা বলার লোক তারা তো কথা বলার সুযোগটাই পেল না। একটা বিষয়, আপনি একজন আইনজীবী, আমি একটা বিষয় প্রশ্ন করব। একদিকে আমরা দেখতে পেলাম যে এই যে রীতিমতো এই রায়ের পরে রাজ্য সরকারের তরফ থেকে এসএসসি ইতিমধ্যে জানাচ্ছে যে তারা রিভিউ পিটিশন ফাইল করবে। এরপরেও আমরা শুনতে পাচ্ছি কিউরেটিভ পিটিশন, এই ব্যাপারগুলো যদি একটু বলতেন, একটুখানি আইনি ব্যাখ্যা যদি। দেখুন, এই সেগ্রিগেশনটা করার পর এসএসসি যদি মনে করে, আমরা তো কালকে রিকোয়েস্ট করেছি চেয়ারম্যানের সাথে দেখা করে, সেগ্রিগেশনটা করে আপনারা রিভিউ পিটিশন করুন, রিভিউ পিটিশন না হলে কিউরেটিভ পিটিশন করুন, রিভিউয়ের পরেই কিউরেটিভের স্টেজটা আসে। তো জেনারেলি এই জিনিসগুলো করবে, করার পরে কোর্টের কাছে বিষয়গুলো তুলে ধরবে। যদিও একটা অ্যাডভার্সারিয়াল লিটিগেশনে জেনারেলি কোর্টেরা প্রশ্ন করতেই পারে, তোমাদের এতদিন ধরে সুযোগ দেওয়া ছিল, কি করছিল। তো স্বাভাবিক কারণে এই প্রশ্নটা হয়তো উঠবে, কিন্তু আমার মনে হয় কোর্টের একটা মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বিচার বিবেচনা করবে। যদি সরকারের সদিচ্ছা থাকে, সরকার যদি সত্যিই সেগ্রিগেশনটা করে, তো
সরকারের সদিচ্ছার প্রশ্ন যখন উঠছে তখন আমি একটা কথা বলবো। সুবোধ সরকার তিনি বলছেন এই গতকাল পুলিশের যে আচরণ, এবং আপনি বললেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি ইতিমধ্যেই যে বলেছেন যে পুলিশের ওপরও একটি ভিডিও নাকি তার কাছে আছে যেখানে পুলিশের ওপরও আঘাত করা হচ্ছে, তাই পুলিশ মানে রিটালিয়েট করেছে রীতিমতো। কোথায় সেই ভিডিওটা এখন অব্দি দেখালেন না কেন? এই যে যা শুরু করেছে এবারে সত্যিই জনগণ পুলিশকে পেটাবে, তার জন্য তৈরি থাকুন। এখন অব্দি কেউ কিছু করছে না। এই পুলিশকে তো কেউ আমি মারতে কোনো ভিডিওতে দেখিনি, যদি থাকে প্রকাশ করুন না। আর ওই একটা পুলিশের লোকের একটা পায়ে প্লাস্টার করা ছবি দিয়েছে, তো পুরো ঢপের কেস দেখেই মনে হচ্ছে। একদম পায়ের এই জাং থেকে শুরু করে পায়ের পাতা অব্দি পুরো প্লাস্টার করা, মমতা ব্যানার্জির মতন ঢপের প্লাস্টার কেস, তো দেখেই বোঝা যাচ্ছে। সুবোধ সরকার বলছে কৌস্তবটা যে পুলিশ কি রসগোল্লা খাওয়াবে, কসমানি আমার কাছে যা খবর আন্দোলন হতেই পারে না, গরুর মাংস খাবে ওর মতন রাস্তায় দাঁড়িয়ে। বাবুরা বলেছে ওর মতন রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাবে। আমি বলছি এদের মতন একদম নিম্ন রুচির এরকম অসভ্য বড় লোক হতে পারে না। এরা মমতা ব্যানার্জির আগে সিপিএম এর চামচাগিরি করে বেরিয়েছে, সিপিএম এর নেতাদের বাজার বয়ে বেড়াতো, জুতো চুরি চাটতো, এখন মমতা বন্দ্যোপাধ্যায় জুতো চাটা শুরু করেছে। কে আছে বলেছে? সুবোধ সরকার, মমতা সরকার, 5 পয়সার দাম আছে এদের? ও কি লেখে, এর কে কখন লেখে, এর লেখা কে পড়ে, এর বই কে কেনে ভগবান জান। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর থেকে আশীর্বাদের হাতটা তুলে খেতে পাবে না, না খেতে পেয়ে মরবে। ওই জন্য মমতা ব্যানার্জি চামচাবাজি করে। আমি এবারে যে প্রশ্নটা করবো আপনার কাছে, এই যে লাঠি চার্জ হলো কসবাই ডিওয়াইএফআই চলে, কার নির্দেশে হলো? মমতা ব্যানার্জি, চোর মমতা, একদম স্পষ্ট তো বলছি তো। একদম একদম বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী যেখানে স্পষ্ট বার্তা দিয়েছেন কোন স্কুলে টার্মিনেশন লেটার গেল না, আমরা পোর্টাল আপডেট করব, কোথাও বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়নি, তাহলে আপনাদের শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তো আইন আদালত কিছুই মানেন না, এই সমস্ত গুলো করে নিজেরও কন্টেম্পটের রাস্তা প্রস্তুত করছেন। আলটিমেটলি এগুলো তো করা যাবে না, এসব নাটকবাজি করছেন। করতে গিয়ে তখন কোর্ট বলবে এগুলো কেন করছেন, তখন বলবে এই দেখো আমি দিতে চাইছিলাম কোর্ট দিতে দেয়নি। এসব নাটকবাজি বাংলার মানুষ বোঝে। একদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার একদম মামলা রুজু হলো, রীতিমতো অবমাননার নোটিশ দিয়েছে, হ্যাঁ, যেখানে আত্মদ্বীপ নামক একটি অলাভজনক সংস্থা তরফে আইনজীবী সিদ্ধার্থ দত্ত এই নোটিশ জারি করেছেন। এবার কি কোথাও বিপদে পড়তে চলেছে মুখ্যমন্ত্রী? যদি কন্টেম্প যা করেছেন সেটা সত্যি কন্ট্রোমেশিয়াস অ্যাক্ট, এবং এর জন্য মুখ্যমন্ত্রীকে কন্টেম্পটা হল আপ করা উচিত। এবং আমি মনে করি এই নিয়ে সুপ্রিম কোর্টের জজেদের সম্পর্কেও যে ধরনের মন্তব্য রেখেছেন তা নিয়েও মুখ্যমন্ত্রীকে ফেস করা উচিত এই বিষয়ে। শেষ কয়েকটা প্রশ্ন, আপনি একজন আইনজীবী, দীর্ঘদিন আইনি প্র্যাকটিস করছেন কলকাতা হাইকোর্টে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমিও আইনটা খুব ভালো করে জানি, আমাকে আইনের মার কাছে ফেলে জেলে ঢোকানো যাবে না, ক্যাচ মি ইফ ইউ ক্যান, একদম হলিউডি কায়দায়, হলিউড সিনেমার কথা। এখন এগুলো বলছে, দুদিন পরে জেল যেতে হবে। মুখ্যমন্ত্রীর জেল যাত্রা আজ না হোক কাল নিশ্চিত, এটা মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন। এই সমস্ত নাটকবাজি কথাবার্তা বলছেন, আর মুখ্যমন্ত্রী কি আইনকে জানেন না জানেন এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেই বোঝা যাবে। কোনটা ইন্টারিম অর্ডার, কোনটা ফাইনাল অর্ডার, এটা সম্পর্কেই বোঝেন না। তুমি কি আইন আদালত কোনোদিন কোনো মামলায় আর্গু করেছেন? ওই ঢপের একটা ছবি আছে, ওই গাউন পরে একটা ব্যান্ড পরে, তাও ভুলভাল, যা ড্রেসের ডেকোরাম পর্যন্ত জানে না, সে নাকি হাইকোর্টের ওকালতি করতে প্র্যাকটিস করতে। শেষ কয়েকটা প্রশ্ন, একদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন এই যে শিক্ষকদের আন্দোলন সেটাকে তিনি বলছেন ধ্বংসাত্মক এবং প্রভোকেশন তত্ত্ব খাড়া করছে, তার বক্তব্য মুখ্যমন্ত্রী আশ্বাসের পরে আন্দোলন কি করে হচ্ছে? ব্রাত্য বসু তো ঠিক করে দেবে না। ব্রাত্য বসু নিজে কিভাবে কলেজের চাকরি করেছে, ব্রাত্য বসুর অতীত ইতিহাস সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু সেগুলো আই চুজ নট টু সে। ব্রাত্য বসুকে অ্যাপারেন্টলি ভদ্রলোক বলেই মনে করতাম একটা সময় অবধি, পরবর্তীকালে ব্রাত্য বসুর বিভিন্ন কার্যকলাপে মনে হয়েছে আর যাই হোক এই লোকটাকে ভদ্রলোক বলা যায় না। মুখ্যমন্ত্রী বলছেন 2 মাস পরে পুষিয়ে দেওয়ার একদম আশ্বাস দিচ্ছেন, স্বেচ্ছাশ্রম পুষিয়ে দেওয়া, এই শব্দবন্ধগুলো এই নাটকবাজি কথাবার্তা, এই ছেলে ভোলানোর কথাবার্তা কি করবেন? পুষিয়ে সিভিক টিচার বানাবেন? জুতো লাঠি খাওয়ার জন্য প্রস্তুত হন। বাংলার মানুষ জুতো, মুড়ো, ঝাঁটা, লাঠি নিয়ে প্রস্তুত হচ্ছে আপনাকে বাংলা থেকে উৎখাত করার জন্য। এই সমস্ত ছেলে বোলানোর গল্প আর বাংলার মানুষ শুনতে চায় না। একদমই একদমই। মুখ্যমন্ত্রী একটা কথা বললেন ইন্ডোর স্টেডিয়াম থেকে, যে বললেন আমি যোগ্যদের দেখছি, তারপরে অযোগ্যদেরও দেখে নেব। অযোগ্যদের দেখার তো বেশি, অযোগ্যদের কারণেই তো আজকে এই যোগ্যরা মাঠে মারা পড়লো। এবং এই অযোগ্যদের পয়সা নিয়ে চাকরি দেওয়া, তারপরে অযোগ্যদের মধ্যে অনেকে আছে তৃণমূল নেতাদের আত্মীয় স্বজন, মুখ্যমন্ত্রীর পরিবারের লোক আছে, তো এদের জন্যই তো আজকে যোগ্যরা মাঠে মারা পড়ছে। তো মুখ্যমন্ত্রী এদের প্রতি তো দায়বদ্ধতা থাকবে। এরা যদি এখন বলে যে আমরা পয়সা দিয়েছি আমাদের কেন বাদ দিলে, তো তৃণমূল নেতাদের তো কলার ধরা শুরু করবে। মুখ্যমন্ত্রী বাদ যাবে নাকি? মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও হবে। 2016 সালের প্যানেল বাতিলের প্রতিবাদে জেলায় জেলায় পথে নেমেছে তৃণমূল, কিভাবে দেখছেন? এসেই বলে না হিন্দিতে কথা, যে চোর মাচায় সোর, এই হচ্ছে সেই অবস্থা। দেখবে ওই বাসে অনেক সময় এটা আগে হতো খুব, পকেট যে মারতো, যে পকেট মার সেই চিৎকার করতো, তাই কে পকেট মেরেছে, কে পকেট মেরেছে, এরকম টাইপের একটা ব্যাপার।
নিজেরাই চুরি করে এখন চোরেদের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। বলতে তো সরকার কি এই আন্দোলনকে কোথাও গিয়ে ভয় পাচ্ছে? আপনাদের কি কোথাও গিয়ে ভয় পাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা বিদায় বার্তা, এবং এই আন্দোলনের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের বলছি, অন্যান্য অনেক বিষয় আছে, এই যে অভয়ার মতন একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো রাজ্য সরকার পুরো বিষয়টাকে কভার আপ করলো। এর যন্ত্রণা মানুষের মনের মধ্যে আছে। কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, চাকরি চুরি, চাল চুরি, এই সমস্ত চুরি, সর্বশেষ এই ছেলেমেয়েগুলোর চাকরি যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অভিশাপ, এই এতগুলো অভিশাপ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর যাই হোক 26-এ মুখ্যমন্ত্রী করে এই রাজ্যের ক্ষমতায় ফিরতে দেবে। প্রশ্ন আমার শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। যেখানে চাকরিহারাদের ক্লাসে থাকার কথা সেখানে তাদেরকে রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে, অন্যদিকে ভলেন্টারি সার্ভিস ইতিমধ্যেই দেবেন না জানিয়েছেন শিক্ষকরা। তার প্রত্যুত্তর হিসেবে কুণাল ঘোষ তিনি বলছেন করোনার সময় যখন স্কুল বন্ধ ছিল তখন তো টাকা নিতে অসুবিধা হয়নি। কি বলবেন শিক্ষকদের? ওরা ক্লাস 10 পাস লোক, ও শিক্ষকদের মর্ম কি বুঝবে? একটা ক্লাস 10 পাস লোক, ও শিক্ষকদের মর্ম বোঝা ওর পক্ষে সম্ভব? যাদের পক্ষে মর্মগুলো বোঝা সম্ভব তারা বললে ঠিক ছিল। কুণাল ঘোষ একটা ক্লাস 10 পাস লোক, ওর পক্ষে শিক্ষকদের মর্ম বোঝা সম্ভব না। কলকাতার রাস্তায় প্যালেস্টাইনের পতাকা উঠছে, প্রশাসন কি আইনি পদক্ষেপ নেবে নাকি চুপ করে না, থাকবে? নেবে না। যেখানে ইসরায়েলের পতাকা উঠবে সেখানে সমস্যা হবে। কলকাতায় দেখো, এখানে হনুমান জয়ন্তীর উৎসব করতে গেলে আমাদের কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে পারমিশন নেওয়ার জন্য। আমি জানতে চাই যে আজকে যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই সংগঠনটা পশ্চিমবঙ্গের এই কলকাতা, আজকে পুরো মনে হচ্ছিল যেন এটা পাকিস্তান হয়ে গেছে। এই যে আজকে এটা রূপান্তরিত হয়ে গেল, কলকাতা এই ধরনের একটা চিত্র তারা তৈরি করলো, এর জন্য কোথা থেকে পারমিশন নিয়েছিল? সমস্ত আঘাতটা সনাতনীদের উপরে, হিন্দুদের উপরে এই সরকারের। বাস থেকে জয় শ্রীরাম পতাকা খুলে দেওয়া হলো, এটা কি পাকিস্তান হয়ে গেল? তাই তো বলছি, এই গেরুয়া বসন পড়তেন স্বামী বিবেকানন্দ। গেরুয়া আমাদের দেশের পতাকার একটা অংশ। গেরুয়া প্রতিরোধের প্রতীক, ত্যাগের প্রতীক, তিতিক্ষার প্রতীক। সেই গেরুয়া পতাকা বাস থেকে খুলে দেওয়া হচ্ছে। কারা খুলছে? টুপিধারী সব জেহাদিরা। পুলিশ একদম কি বলবো তোমাকে, অসহায়ের মতন দেখছে। কিছু করার নেই, সরকারের নির্দেশ, কিছু করা যাবে না। দুধেল গাই বলে কথা। আর শেষ প্রশ্ন আপনার কাছে, চাইলেই কলকাতায় যানজট তৈরি করতে পারি, এখনো করিনি, ভবিষ্যতে করবো। আগে জেলায় জেলায় টাইট দিয়ে নি, জেলার পর কলকাতাকে টাইট দেবো, ওয়াক অফ প্রতিবাদের একদম নামে হুমকি সিদ্দিকুল্লাহ চৌধুরী। যা করা 26-এর আগে করে নিন। সরকার প্রতিষ্ঠা হলে 2026-এর পর যোগী রাজত্বে যা হয়েছে এখানেও তাই হবে। বেশি বাড়াবাড়ি করলে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া হবে।